নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনলাইটমেন্ট। দেখো বন্ধুরা, আগের দিন আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের এডু টিপস চ্যানেল ওয়েবসাইট থেকে কতকগুলি প্রশ্ন পড়েছিলাম। আজকে আরও কয়েকটি প্রশ্ন পড়ার এবং জানার আমরা চেষ্টা করব। দেখো 11 নম্বর প্রশ্নটি দেখো তোমরা। 11 নম্বর প্রশ্নটি আছে, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি? সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম জীবনের ঝরা পাতা। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম হলো জীবনের ঝরা পাতা। এই গ্রন্থ থেকে সরলা দেবী বঙ্গভঙ্গ সময়কার যে তার জাতীয় সংগ্রাম বা তার যে উদ্যোগ, সেই সকল কিন্তু আমরা এই বই থেকে জানতে পারি। এর পরবর্তী প্রশ্ন দেখো, সরকারি নথিপত্র সংগ্রহ করা হয় কোথায়? সরকারি নথিপত্র সংগ্রহ করা হয় সরকারি মহাফেজখানা বা গভর্নমেন্ট আর্কাইভে। মহাফেজখানা কী জিনিস? যে সকল জায়গাতে বা যেখানে সরকারি তথ্য বা দলিলপত্র সংরক্ষণ করে রাখা হয় সেটাকে বলবো আমরা মহাফেজখানা। ভারতবর্ষের জাতীয় মহাফেজখানা কোথায় আছে? নিউ দিল্লিতে আছে। এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে ভারতবর্ষের জাতীয় মহাফেজখানা কোথায় আছে অবস্থিত? দিল্লিতে অবস্থিত। এটা তো আমাদের পরীক্ষাতে আসতেই পারে। পরের কোশ্চেন দেখো, 13 নম্বর প্রশ্ন, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন কে? উদয় শঙ্কর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উদয় শঙ্কর কোন ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন? উদয় শঙ্কর নৃত্যের ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন। উদয় শঙ্কর নৃত্যের ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন কে? সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রচার করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। পরীক্ষায় এমনও প্রশ্ন আসতে পারে যে নব্য বেদান্তবাদের আদর্শ কে প্রচার করেছিলেন? তখন উত্তর হবে নব্য বেদান্তবাদ হবে স্বামী বিবেকানন্দ। নব্য বেদান্তবাদ হবে স্বামী বিবেকানন্দ। যদি আসে নব্য বৈষ্ণববাদ তাহলে হবে বিজয় কৃষ্ণ গোস্বামী। আর যদি পরীক্ষায় আসে সর্বধর্ম সমন্বয় আদর্শ কে প্রচার করেছেন? শ্রী 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 রামকৃষ্ণ পরমহংসদেব। পরের প্রশ্ন দেখো, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে? বামাবোধিনী পত্রিকার সম্পাদক, এখানে ভুল লেখা আছে, বামাবোধিনী পত্রিকার সম্পাদক হবে উমেশচন্দ্র দত্ত। উমেশচন্দ্র দত্ত। বামাবোধিনী পত্রিকার সম্পাদক হবে উমেশচন্দ্র দত্ত। এখানে কোশ্চেনটা উল্টোপাল্টা করে ভুল লেখা আছে, উত্তরটা তোমরা ঠিক করে নেবে। নববিধান প্রতিষ্ঠা করেছেন কে? নববিধান প্রতিষ্ঠা করেছিলেন তোমার কেশবচন্দ্র সেন। তোমরা সবাই জানো 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠিত হয়। 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভার নাম হয় ব্রাহ্ম সমাজ। আবার 1880 সালের দিকে নববিধান নামে একটি নতুন ব্রাহ্ম সমাজের শাখা প্রতিষ্ঠা করেন উমেশচন্দ্র দত্ত। পরের কোশ্চেন, সাধারণ গণশিক্ষা কমিটি গঠিত হয় কত সালে? 1823 সালে। 1823 সালে সাধারণ গণশিক্ষা কমিটি গঠিত হয়। 1823 সালে। তোমরা সবাই জানো 1813 খ্রিস্টাব্দে চার্টার আইনে সর্বপ্রথম ব্রিটিশ সরকার ভারতীয়দের শিক্ষা খাতে খরচ করবার জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করে। এই 1 লক্ষ টাকা পাশ্চাত্য শিক্ষায় নাকি প্রাচ্য শিক্ষায় খরচ করা হবে তা নিয়ে যে বিতর্ক শুরু হয়, সেই বিতর্কের মাঝখানেই সাধারণ গণশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। গণশিক্ষা কমিটির একজন সদস্য লর্ড আর্মহার্স্টকে রাজা রামমোহন রায় চিঠি লেখেন যেন এই 1 লক্ষ টাকা সংস্কৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে খরচ না করা হয়, সেই টাকা যেন পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার উন্নতির দিকে নজর দেওয়া হয় বা খরচ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো। পরের প্রশ্ন, ব্রহ্মানন্দ নামে কে পরিচিত? ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন।
ব্রহ্মানন্দ পরিচিত কেশবচন্দ্র সেন। তাকে এই উপাধি কে দিয়েছিলেন? তাকে এই উপাধি দিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি কে দিয়েছিলেন? উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকের লেখক ছিলেন কে? দীনবন্ধু মিত্র। তিনি কবে লেখেন? 1860 সালে। 1860 সালে তিনি নীলদর্পণ নাটকটি লেখেন। 1860 সালে তিনি নীলদর্পণ নাটকটি লেখেন। 1860 সালে তিনি নীলদর্পণ নাটকটি লেখেন। নীলদর্পণ নাটকটি লেখেন কোথা থেকে? ঢাকা থেকে নীলদর্পণ নাটকটি লেখা হয়েছিল। পরবর্তীকালে এই নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু কার অনুপ্রেরণায়? রেভারেন্ড জেমস লংয়ের অনুপ্রেরণায় মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করেন। নীলদর্পণ নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করার অপরাধে রেভারেন্ড জেমস লংয়ের 1000 টাকা জরিমানা করা হয় এবং তার 1 মাসের কারাদণ্ড হয়। এই 1000 টাকা পরিশোধ করে দিয়েছিলেন প্রথম পেঁচা নামে পরিচিত কালীপ্রসন্ন সিংহ। তোমরা এটি মনে রাখবে। পরের প্রশ্ন, গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে। কোথা থেকে? কুষ্টিয়া থেকে গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো। কুষ্টিয়া থেকে গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো। এর সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার বা কাঙ্গাল হরিনাথ। হরিনাথ মজুমদার কী নামে পরিচিত ছিলেন? হরিনাথ মজুমদার কাঙ্গাল হরিনাথ নামে পরিচিত ছিলেন। হরিনাথ মজুমদার কাঙ্গাল হরিনাথ নামে পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় কবে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় কবে? 1858 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক বা প্রথম বিএ পরীক্ষা পাশ করেছিলেন 2 জন মহিলা। তারা হলেন চন্দ্রমুখী বসু এবং কাদম্বিনী গাঙ্গুলি। চন্দ্রমুখী বসু এবং কাদম্বিনী গাঙ্গুলি। কাদম্বিনী গাঙ্গুলি পরবর্তীকালে তিনি ডক্টর ডিগ্রি লাভ করেন, ভারতের প্রথম মহিলা, এবং চন্দ্রমুখী বসু ভারতের প্রথম যিনি এমএ পাস করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এম জে ব্রামলি। কলকাতা বিশ্ব মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন এম জে ব্রামলি। 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। কলকাতা মেডিকেল কলেজের প্রথম মুসলিম স্নাতক ছিলেন রহিম খান। কলকাতা মেডিকেল কলেজের রহিম খান। সবাই মনে রাখবে, এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। তবে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার জনপ্রিয়তা হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের সময় বৃদ্ধি পায়। এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাতেই হরিশচন্দ্র মুখোপাধ্যায় সাঁওতাল বিদ্রোহ এবং নীল বিদ্রোহের সমর্থন করেছেন। সাঁওতাল বিদ্রোহ এবং নীল বিদ্রোহের সমর্থন করেছেন এবং ইংরেজদের এবং নীলকর সাহেবদের তিনি সমালোচনা করেছেন। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় হরিশচন্দ্র মুখোপাধ্যায় সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ সমর্থন করেছেন আর নীলকর ও ইংরেজ সাহেবদের তিনি বিরোধিতা করেছেন। সর্বশেষ প্রশ্ন আজকের দেখো। আজকের সর্বশেষ প্রশ্ন, ভারতের প্রথম শব ব্যবচ্ছেদ করেন কে? কলকাতা মেডিকেল কলেজের ভারতের প্রথম শব ব্যবচ্ছেদ করেছিলেন মধুসূদন গুপ্ত। মাইকেল মধুসূদন দত্ত নয়। এটি পরীক্ষার সত্য মিথ্যা চলে আসবে, তোমাদের কোশ্চেনটা ঘুরিয়ে দেবে, তোমরা বুঝতেই পারবে না। সঠিক উত্তর হবে মধুসূদন গুপ্ত। ভারতের প্রথম শব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত। এখনই তোমাদের একটু আগে বললাম, প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন কে? কাদম্বিনী গাঙ্গুলি। প্রথম ভারতীয় মহিলা ডাক্তার হবে কাদম্বিনী গাঙ্গুলি এবং প্রথম ভারতীয় এমএ পাস করেছিলেন চন্দ্রমুখী বসু।
কোল বিদ্রোহ সংঘটিত হয়েছিল কোথায়? কোল বিদ্রোহ সংঘটিত হয়েছিল ছোটনাগপুরে। ছোটনাগপুরে কোল বিদ্রোহ একজন নেতার নাম তোমরা কমেন্ট সেকশনে বলবে। কোল বিদ্রোহের দুইজন নেতার নাম তোমরা কমেন্ট সেকশনে বলবে। সুই মুন্ডা, তোমাদের পরীক্ষার প্রশ্ন আসতেই পারে, সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছেন কোল বিদ্রোহে। কোল বিদ্রোহে তোমরা ভুল করতে পারো, সুই মুন্ডা হয়তো নেতৃত্ব দিয়েছে মুন্ডা বিদ্রোহে, তা কিন্তু নয়। সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে, মুন্ডা বিদ্রোহে নয়। এটা মাথায় রাখবে, কারণ এখান থেকে সত্য মিথ্যা দিয়ে দিলে তোমাদের কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পরের প্রশ্ন 28 নম্বর প্রশ্ন দেখো, বারাসাত বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন কে? তিতুমির। তিতুমিরের প্রকৃত নাম কি? মীর নিসার আলী। তিতুমিরের প্রকৃত নাম কি? মীর নিসার আলী। এই তিতুমিরই কিন্তু বাঁশের কেল্লা প্রতিষ্ঠা করেছিলেন, বাঁশের কেল্লা প্রতিষ্ঠা করেছিলেন। ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় 1865 সালে। আরও দুটি অরণ্য আইন হয়েছিল। আরেকটি অরণ্য আইন তোমরা কবে পাশ হয় সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখবে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী, চিরাগ আলী, ভবানী পাঠক। ভবানী পাঠক তোমাদের আগের দিন ক্লাসে বলেছি, আনন্দমঠ বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে আমরা দুটি প্রধান ঘটনা উল্লেখ পাই। একটি হলো সন্ন্যাসী ফকির বিদ্রোহ আর অপরটি হলো 76-এর মন্বন্তর। আজকে এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।